সেই ভ্যালুয়েশনের থেকে যদি আমরা শিক্ষা নিয়ে সামনের দিকে আগাবো। এর মধ্যে আপনি জানেন যে আমরা 3 জনকে আমাদের গভর্নিং কাউন্সিলে দিয়েছে। আমরা এটাকে পরিধিটাকে আর একটু বৃদ্ধি করব। বৃদ্ধির মধ্যে আমরা বিভিন্ন পেশাজীবী থেকে গভর্নিং কাউন্সিলে অন্তর্ভুক্ত করব, যাতে আমরা আরও বেশি সহযোগিতা পাই। এটা লিগ্যাল, ফাইন্যান্সিয়াল, মার্কেটিং, এই 3টা ডিপার্টমেন্ট থেকে হয়তো আমরা মানে বাংলাদেশে যারা এ ধরনের কাজে করে থাকেন তাদেরকে আমাদের গভর্নিং কাউন্সিলে অন্তর্ভুক্ত করব। এটা হচ্ছে একটা পরিকল্পনা। আর আমরা বিভিন্ন T20 ফ্র্যাঞ্চাইজি লিগ পরিচালনা কিভাবে হয় সেটার একটা স্টাডি করছি। আমরা বোর্ড থেকে কিছু গাইডলাইন পেয়েছি। সেই গাইডলাইন অনুপাতে আগামী সপ্তাহের মধ্যে আমরা একটা টেন্ডারিং প্রসেস, ইভেন্ট ম্যানেজমেন্টের একটা টেন্ডারিং প্রসেসে যাব, এবং যারা এই ধরনের কাজ করে থাকেন, কারণ আমরা হুট করে একটা কপি করব, সেই কপিটা যে বাংলাদেশের জন্য ভালো হবে সেটাও ঠিক নয়। আমরা একটা ইভেন্ট ম্যানেজমেন্ট বা স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির সাথে আমরা সম্পৃক্ত করতে চাচ্ছি, যারা আমাদেরকে কিছু দিক নির্দেশনা দেবে, আমাদের ফাইন্যান্সিয়াল মডেলটাকে স্ট্রাকচার করবে এবং কিভাবে এটা সাস্টেনেবল হয় সেটাই আমাদের প্রধান আগ্রহ থাকবে। আমরা আশা করব যে এটা অগাস্টের মধ্যে আমরা হয়তো নতুন ফ্র্যাঞ্চাইজি নেবার যে প্রক্রিয়া সেটা শুরু করব, এবং সেপ্টেম্বরের মধ্যে আমরা টাইমলাইন রেখেছি যে নতুন ফ্র্যাঞ্চাইজিগুলার নিযুক্ত করা। তো পরে আমরা একটা টাইমলাইন করেছি। সেই টাইমলাইনগুলো হচ্ছে, ড্রাফটটা আমি মনে করি অক্টোবরের আগে হবে না, কারণ আমরা যদি দেখি আমাদের যে সময়টুকু রয়েছে সেই সময়টুকু আমরা যেভাবে বলেছি, স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির এমপ্লয়মেন্ট মিড অগাস্টের মধ্যে যদি আমরা শেষ করতে পারি, অগাস্টের শেষের মধ্যে আমরা ফ্র্যাঞ্চাইজি নিযুক্ত করার প্রক্রিয়ায় যাব, যেটা সেপ্টেম্বরে যদি আমরা সেটা শেষ করি তাহলে হয়তো অক্টোবরে আমরা ড্রাফটে যেতে পারবো। প্রথমত হচ্ছে যে কাউকে অ্যাকোমোডেট করার অবস্থান নেই। আপনারা তো জেনে থাকবেন যে 11তম বিপিএল এর মাধ্যমে আমাদের পূর্বের সকল চুক্তি শেষ হয়েছে। সুতরাং বিসিবি এখন কারো কাছে কোনো চুক্তিবদ্ধ নই, প্রোডাকশন থেকে শুরু করে, স্পন্সরশিপ থেকে শুরু করে এবং ফ্র্যাঞ্চাইজি। সুতরাং আমরা এখন একদম বেস লেভেল থেকে শুরু করব। সো নতুন ফ্র্যাঞ্চাইজিতে যারা অতীতেও ছিলেন তারাও অ্যাপ্লাই করতে পারবেন, যদি না তারা কোনোভাবে ডিফল্টার হয়ে থাকেন। কিছু আগ্রহের কথা আমরা শুনেছি, যেমন নোয়াখালী আগ্রহ দেখিয়েছে, আবার এরকম কিছু নিউজ দেখলাম যে বিদেশি ফ্র্যাঞ্চাইজিগুলো আসতে পারে কিনা, এরকম কোনো? দেখেন, আমরা যখন ফ্র্যাঞ্চাইজি যে স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির সাথে আমরা বোর্ড মিলে একটা সিদ্ধান্তে আসবো যে কি ভিত্তিতে ফ্র্যাঞ্চাইজিগুলো নিয়োগ করা হবে, সেই ভিত্তিতে যদি বিদেশি মালিকানাধীন কাউকে দিতে হয়, অতীতে অবশ্য ছিল কিছু কিছু জায়গায় আমরা শুনেছি ইংল্যান্ডের মালিকানাধীন বা বাঙালি যারা ইউএসএ থেকে তারাও করেছে শুনেছি। তো সেই প্রক্রিয়াগুলো আমরা অগাস্টে যখন আমরা ফ্র্যাঞ্চাইজি নিয়োগে যাব তখনই আপনাদের জানাতে পারবো। আমরা মাঠগুলা এই আগামী সপ্তাহের দিকে আমরা বিপিএল এর তরফ থেকে মাঠগুলোর একটা অডিট করব। কারণ আপনি জানেন যে বিপিএল করতে গেলে মাঠগুলোর মিনিমাম আইসিসি রিকোয়ারমেন্ট মিট করতে হবে। এখানে প্রোডাকশন ফ্যাসিলিটি থাকতে হবে, টিমগুলো থাকার জন্য ভালো আবাসন থাকতে হবে। সেই অনুপাতে আমরা অন্যান্য ভেন্যুগুলোকেও একটু ইভ্যালুয়েট করব যে সেগুলা কি ওই মিট করতে পারবে কিনা, বা আমরা যদি আগামী 4 মাসের মধ্যে ওগুলাকে ঠিক করতে পারবো কিনা, তখনই আমরা সিদ্ধান্ত নিব যে আমরা মাঠের সংখ্যা বাড়াতে পারবো। কোন ভেন্যুগুলো আপনারা অডিট করবেন? মানে শর্টলিস্ট হয়েছে কিনা? শর্টলিস্ট আপনার তো বাংলাদেশে তো আর আহামরি অনেক ভেন্যু নাই, বা আর যে কটা আছে যে কটাতে ধরেন আন্তর্জাতিক খেলা হয়েছে। আপনি যদি বলেন বগুড়াতে আন্তর্জাতিক খেলা হয়েছে, খুলনায় আন্তর্জাতিক খেলা হয়েছে, বরিশাল যদি তার মধ্যে শেষ হয়, বরিশালেও মাঠটার
প্রক্রিয়ায়, ডিজাইন প্রক্রিয়ায় সকল মানে স্থাপনা আছে, কিন্তু এটা যদি শেষ হয়, কারণ মাঠের কাজ চলছে, এটা শেষ হবে কিনা আমরা জানি না। তো আপনি যদি ধরে নেন এই 3টা ভেন্যুকেই ম্যাক্সিমাম যদি কোনোভাবে কোয়ালিফাই করে, তারপরে সিদ্ধান্ত হবে যে আমরা কি 3টাতে করবো না, 4টাতে করবো না, 5টাতে করবো, সেটা পরবর্তী সিদ্ধান্ত। রাজশাহী এই পর্যায়ে আন্তর্জাতিক ম্যাচ করার মতো অবস্থান নেই। তবে আপনি জানেন যে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল এর একটা প্রক্রিয়া করেছে, আমরা তাদেরকে বেশ কিছু সহযোগিতা করছি এবং কি কি করলে আমরা ম্যাচ করতে পারবো সেটাও দিয়েছি। সো রাজশাহী সম্পর্কে আমরা জ্ঞাত আছি। রাজশাহী যদি সেটা সময় মতো পূরণ করতে পারে তাহলে তারাও কনসিডার হবে। বিপিএল ফেরার সম্ভাবনা আছে কিনা রাজশাহীতে? আমি তো একটু আগেই বললাম আপনাকে যে রাজশাহী কেন, যে কোনো ভেন্যু, তারা যদি ভেন্যুর যে মিনিমাম রিকোয়ারমেন্ট কোয়ালিফিকেশন আছে সেটা যদি পূরণ করতে পারে, আমরা অবশ্যই চেষ্টা করব সেসব জায়গায় খেলা নিয়ে যাওয়া। ভাইয়া, কিছু ফ্লাড লাইট সমস্যা ছিল এনসিএল টি20 সময়, আমরা দেখেছি যে রাজশাহী থেকে ফ্লাড লাইট নিয়ে, তার মধ্যে ফ্লাড লাইটও পড়ে। মানে সেই সংকট দূর করার জন্য কি বোর্ড কোনো পদক্ষেপ নিয়েছে? বা আমরা তো আপনাকে বললাম যে প্রথম ম্যাটারটা আপনাকে একটু শুনেন আপনি কাইন্ডলি। আমরা অডিট করব, অডিট করলে লেখা থাকবে বাথরুম ঠিক করতে হবে, ড্রেসিং রুমের ফার্নিচার লাগবে, ফ্লাড লাইট লাগবে। সো এটা সব নেওয়ার পরে আমরা এনএসসির সাথে বসবো যে কি কি করা যায়। আমাদেরকে প্র্যাকটিক্যাল হতে হবে। আমাদের দেশে তো সবকিছু বললেই হয়ে যায় না, সেটা প্রক্রিয়াগত ব্যাপার আছে। তো সেগুলোর থেকে দেখে কোনটা করা সম্ভব, সেই অনুপাতে ওগুলোকে অন্তর্ভুক্ত করা যাবে। লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে যে থ্যাংক ইউ। ফ্র্যাঞ্চাইজি গুলো যে আপনি সিলেক্ট করবেন সেটাও কি ওই ইভেন্ট ম্যানেজমেন্টের পরামর্শ নেওয়া হবে? আমি বলছিলাম স্পোর্টস ম্যানেজমেন্ট, তারা আমাদেরকে হয়তো পরামর্শ দেবে, তার সাথে আমাদেরও পরামর্শ থাকবে। অ্যাজ কাস্টোডিয়ান অফ দ্য ইভেন্ট আমাদের অভিজ্ঞতাও অনেক কিছু বলে যে আমাদের যেই ভুলগুলো করেছে সেগুলো যেন না করি। এবং একটা জিনিস আমি বলে নিতে চাই, এবং আগেও বলেছি, আমাদের বোর্ডের থেকে আমাদের প্রেসিডেন্ট সাহেবও বলেছেন, আমরা স্বচ্ছ ট্রান্সপারেন্ট বিপিএল হবে। যারা বিপিএল এর দল নেবার জন্য আগ্রহী আছেন তাদেরকে ওই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসতে হবে। কোনো আলাদা চিঠি বা ফোন কল বা আলাপ করার সাথে কোনো সম্পর্ক নেই। সো যাকেই আসতে হবে তাকে ওই ক্রাইটেরিয়া মিট করতে হবে, ওই কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়াতে থাকতে হবে। অতীতে আমরা অনেক সময় একটা ইউআই দিয়েছি, তারা একটা 2 পেজের চিঠি দিয়েছে, তার ভিত্তিতে আমরা তাকে নির্ণয় করেছি, সেটা হওয়ার সম্ভাবনা নেই। লাস্ট সেকেন্ড, আমরা এখনো দেখি আসলে সিলেটের মাঠে এখান থেকে জিমনেশিয়াম, মানে জিমের অনেক আসবাবপত্র নিয়ে যাওয়া হয়। এগুলো আসলে স্থায়ী সমাধানটা কবে? আর সিলেট মাঠের কিউরেটর যদি বলি, আমরা দেখেছি নিয়ে, এবং এই যেটা আপনি দিয়েছেন এটা ভুল তথ্য দিয়েছেন। আপনি দেখেছেন কিউরেটর কোর্স হয়েছে, আপনি জানেন আমরা 4 জন ট্রেনিং কিউরেটর নিয়েছি এবং এই 4 জনকে আমরা এই মাসে পার্মানেন্ট করব এবং তাদেরকে 4টা ভেন্যু দেওয়া হবে। এবং একইভাবে আমরা প্রথমে আমরা কথাটা শুনেনি, আমরা রিস্ট্রাকচার করেছি। আমাদের এখন ডেপুটি কিউরেটর, অ্যাসিস্ট্যান্ট কিউরেটর এবং কিউরেটর। সো এই যে গোষ্ঠীটা আছে এদেরকে আমরা বিভিন্ন মাঠে ডিস্ট্রিবিউট করে দেই। এবং যেটা প্রথমেও বললাম যে আমাদের নিজস্ব সক্ষমতা আমরা বাড়াবো। আর ইকুইপমেন্টের ব্যাপারে বিসিবির 3টা জায়গায় ইকুইপমেন্ট আছে। আজকে সিদ্ধান্ত আগেই বোর্ডে হয়েছে, আরও 2টো ফুল ফ্রেশ জিমনেশিয়াম আউটসাইড ঢাকা রেডি করাবে। কারণ আমরা যে কটা ভেন্যু আছে প্রত্যেকটি ভেন্যুতে একটা ফুল স্ট্রং জিমনেশিয়াম থাকবে, যাতে আন্তর্জাতিক খেলা এবং লোকাল প্লেয়াররা ব্যবহার করতে পারে। কাউকে তো দিতে পারি না ভাই, কাউকে তো সবাইকে টেন্ডারিং প্রসেসে আসতে হবে। প্রথমেই বলেছি আগামী সপ্তাহে, আপনি শুনেন নাই।